প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ব্যাকরণ নত্ব ও সত্যবিধান ক্লাসে। আশা করি সকলে যার যার মতো খাতা কলম নিয়ে বসে গেছো। আমরা আজকের যে ক্লাস যে পাঠদান করা হবে এটি একটি হাতে কলমে শেখার বিষয়। তো অনলাইনে যত দূর সম্ভব আমরা চেষ্টা করব ঠিক কাছাকাছি পৌঁছানোর। তবে এই ক্লাসটি হাতে কলমে শেখার কোনো বিকল্প নেই। নত্ব সত্যবিধান আমি লিখছি, নত্ব বিধান। এই নত্ব বিধান মানে কি? এর মানে হচ্ছে বাংলা ভাষায় বাংলার শব্দে কখন কোন কোন শব্দে মূর্ধন্য ন লিখতে হবে তার একটি বিধান, তার একটি আইন, তার একটি পদ্ধতি, তার একটি এটাকে বাংলাতে সূত্র বলা যেতে পারে। এটি তৎসম শব্দে প্রযোজ্য। তো এই মূর্ধন্য ন এইটা কেবল তৎসম শব্দে প্রযোজ্য। এখন তৎসম শব্দ আমরা তো কিছু লিখব, তো সেইটা এলোমেলো কোনো শব্দ না লিখে আমরা এমন কিছু শব্দ লিখি যেই সকল শব্দে কোনো বিধান ছাড়াই, কোনো নিয়ম ছাড়াই স্বভাবতই মূর্ধন্য ন লেখা হয়, মূর্ধন্য ন লেখা হয়। এখন আমরা তো বলেছি যে মূর্ধন্য ন কেবল তৎসম শব্দেই হবে, অন্য কোনো শব্দে নয়। তাহলে এখন যে শব্দগুলো আমি লিখব সে স্বভাবতই হোক আর যে কারণেই হোক এগুলো কিন্তু তৎসম শব্দ। আমি একটা ছোট্ট কবিতা লিখে দিচ্ছি। কবিতার নাম কি দিব? স্বভাবতই মূর্ধন্য ন। স্বভাবতই মূর্ধন্য ন। একটু শুনতে কেমন লাগছে যে কবিতার নাম এমন হয় নাকি? এখন আমরা আমাদের প্রয়োজনের তাগিদেই এরকম নাম দিচ্ছি। অনেক ভালো নাম দিয়ে তো আমাদের সার্থকতা আসবে না। কবিতাটা হচ্ছে কণা নিক্কণ। ফনা চিক্কণ। নিক্কণে বফলা, কিন্তু চিক্কণে কয় কয়। কণিকা গণিকা কান। অর্থাৎ কণা নিক্কণ, ফনা চিক্কণ, কণিকা গণিকা কান। কণিকা মানে কণা, আর গণিকা মানে হচ্ছে বারাঙ্গনা, প্রস্টিটিউট বা প্রেমিকা। উৎকুন মন। উৎকুন মানে হচ্ছে উকুন, আর এই মন এই যে 40 সেরে মন। মণিকঙ্কণ। মণি এক ধরনের পাথর, কঙ্কন হচ্ছে হাতের চুড়ি। উৎকুন মন মণিকঙ্কন বান।
শান, বান হচ্ছে তীর, আর এই শান হচ্ছে ধারালো মানে ধার। তাহলে কণানিক কোণ, ফণাচিক কোণ, কণিকা গণিকা কান, উৎকুন মন মণি কঙ্কন বান শান কল্যাণ। পিনাক মানে হলো শিব, শিব ঠাকুর। পিনাক কফনি, এই কফনি মানে কি? কফনি মানে হচ্ছে কনুই, হাতের কনুই। পিনাক কফনি, লাবণ্য ফণি, বণিক, নিপুণ, পানি। বণিক মানে ব্যবসায়ী, ফণি মানে সাপ, নিপুণ মানে দক্ষ, আর এই পানি মানে হাত। তাহলে পিনাক কফনি, লাবণ্য ফণি, বণিক, নিপুণ, পানি, চাণক্য পণ। আমরা পণ করি না, এই করিনু পণ মোরা, এই করিনু পণ। আর এই চাণক্য একজন বিখ্যাত মনীষী ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। চাণক্য পণ, মাণিক্যগণ। এই যে গণ আমরা বলি বন্ধুগণ, মাণিক্য মণিমাণিক্য পাথর। চাণক্যপণ, মাণিক্যগণ, বেণু, বীণা, বেণী, বাণী। বেণু হচ্ছে বাঁশ, বীণা হলো বাঁশি, বেণী ওই যে চুলের বেণী, আর বাণী হচ্ছে কথা। তাহলে কণানিক কোণ, ফণাচিক কোণ, কণিকা গণিকা কান, উৎকুন মন মণি কঙ্কন বান শান কল্যাণ। পিনাক কফনি, লাবণ্য ফণি, বণিক, নিপুণ, পানি, চাণক্যপণ, মাণিক্যগণ, বেণু, বীণা, বেণী, বাণী। গুণ, তুন, ঘুণ। এই তুন হচ্ছে তীর রাখার যে মানে যে খাপ, তীর রাখা হয় যে বক্সে, সে বক্স। গুণ, তুন, ঘুণ, অনুমৎকুন। মৎকুন মানে হচ্ছে সারপোকা। গুণ, তুন, ঘুণ, অনুমৎকুন, অনু মানে ক্ষুদ্র, গুণ, তুন, ঘুণ, অনুমৎকুন, বাণিজ্য কিন কোণ। কোণ মানে আমরা জানি ঘরের কোণা। আর এই যে কিন, কিন মানে হচ্ছে হাতের যে শক্ত কড়া পড়ে যায়, ঠোসা পড়ে যায়, ওটাকে কিন বলে। তাহলে গুণ, তুন, ঘুণ, অনুমৎকুন, বাণিজ্য কিন কোণ, পুণ্য গৌণ, লবণ পণ্য, ভণিতা। ভণিতা হচ্ছে নাটক অথবা নাটক করা। ভণিতা শানিত শোন। এই শানিত মানে হচ্ছে ধারালো। আবার শোন, এই শোন মানে হচ্ছে ওই যে এক ধরনের রশি, মানে শনের না, এই শোন মানে রক্ত, শোণিত ধারা, এই শোন মানে রক্ত। গুণ, তুন, ঘুণ, অনুমৎকুন, বাণিজ্য কিন কোণ, পুণ্য গৌণ, লবণ পণ্য, ভণিতা শানিত শোন। স্থাণু, শন, ভান। এই যে এই শন হচ্ছে দড়ি। স্থাণু মানে হচ্ছে স্থির, স্থাণুর বিপরীত হচ্ছে চলিষ্ণু।
স্থানুসন্ধান আপন, এই আপন মানে হচ্ছে দোকান, আবার বিপণী। স্থানুসন্ধান আপন বিপণী, বিপণী মানেও দোকান, কিন্তু বিপণী বড় দোকান। স্থানুসন্ধান আপন বিপণী এন এই 50, এন মানে হচ্ছে হরেন, হরেন। নিত্য সিদ্ধ ন এদের বিধির বাহিরে বাস। অর্থাৎ এরা কোনো বিধি সহকারে যে মূর্ধন্য ন হয়েছে এমনটি নয়। এইটা হলো, এগুলো তৎসম শব্দ, কিন্তু কোনো নিয়ম ছাড়াই বিনা হিসেবে মূর্ধন্য ন লিখতে হবে। আমি কবিতাটি আরেকবার বলছি। কণানিক্কন ফণাচিক্কন কণিকা গণিকা কান, উৎকুন মন মণিকঙ্কন বানশান কল্যাণ, পিনাক কফনি লাবণ্য ফণি বণিক নিপুণ পানি, চাণক্যপন মাণিক্যগণ বেণু বিনা বেণী বাণী, গুন্তুন ঘুন অনুমৎকুন বাণিজ্যকিন কোন, পুণ্য গৌণ লবণ পণ্য ভণিতা শানিত সন, স্থানুসন্ধান আপন বিপণী এন এই 50, নিত্য সিদ্ধ নকার এদের বিধির বাহিরে বাস। তো এতক্ষণ ধরে তো আমরা কিছু মূর্ধন্য ন যুক্ত বা মূর্ধন্য ন আছে এমন কিছু শব্দ জেনে নিয়েছি। এই সকল বানানে এগুলো আসবে পরীক্ষায়। যেমন একবার পরীক্ষায় এলো নিচের কোন শব্দটি নত্ব বিধান সাধিত, সেখানে এই স্বভাবতই মূর্ধন্য ন থেকে 3টা বানান দিয়েছে, আর একটি দিয়েছে প্রবণ, যেটা নিয়মের মধ্যে আছে। এখন প্রবণটা উত্তর হবে। এখন এই 3টি যদি আমার জানা না থাকে, তাহলে আমি তো কোনটি বিধান সাধিত সেটা আমি জানবো না, আমি পারবো না। সুতরাং আমাকে যেমন বিধান জানতে হবে, বিধানটা শিখতে হবে, তেমনি মতো সেই বিধানের সাথে সাথে নিত্যই বা স্বভাবতই যে মূর্ধন্য ন হয় সেটিও কিন্তু পুরোপুরি জেনে রাখতে হবে, এবং এটা মুখস্থ করে রাখার বিষয়। এটা কিন্তু মুখস্থ ছাড়া পারা যাবে না। সুতরাং আমরা এই যে কণানিক্কন ফণাচিক্কন কণিকা গণিকা কান, উৎকুন মন মণিকঙ্কন বানশান কল্যাণ, পিনাক কফনি লাবণ্য ফণি বণিক নিপুণ পানি, চাণক্যপন মাণিক্যগণ বেণু বিনা বেণী বাণী, গুন্তুন ঘুন অনুমৎকুন বাণিজ্যকিন কোন, পুণ্য গৌণ লবণ পণ্য ভণিতা শানিত সন, স্থানুসন্ধান আপন বিপণী এন এই 50, নিত্যসিদ্ধ ন এদের বিধির বাহিরে বাস। তো এই নটা হচ্ছে মূর্ধন্য ন। এখন আমরা সরাসরি বিধানে চলে যাব। আসলে বিধান আমাদের হাতে 3টি। নত্যবিধানের বিধান কিন্তু একটা কথা বলা হয়েছে তৎসম শব্দে মূর্ধন্য ন হয়, ওটা যদি বিধান ধরা হয় তাহলে 4টি হয়, আর ওটাকে বাদ দিলে হয় 3টি। তা আমি তবু 4টি দিচ্ছি। 1 নম্বরে লিখেছিলাম ওইটি যে তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। আমি স্বভাবতই মূর্ধন্য ন যেসব শব্দে সেগুলো উদাহরণ দিয়েছি। 2 নম্বর সূত্রে আসছি। এবারে সূত্রটি একটু বড়, কিন্তু আমরা সময় নিয়ে এটা বুঝতে চেষ্টা করব। রি র মূর্ধন্য ষ, এর পরে স্বরবর্ণ। এই রি র মূর্ধন্য ষ এর যে কোনো একটা থাকবে, এনি ওয়ান। আমি কমা দিয়েছি, এটাকে অবলিক দিলেও ভুল হতো না।
যাই হোক, কমায় দিয়েছি। এরপরে স্বরবর্ণ, ক বর্গ, ক বর্গীয়, মানে কি ক খ গ ঘ উ। আর এই স্বরবর্ণে আছে 11টি বর্ণ। এরপর আসবে প বর্গীয়, কি আছে সেখানে? প ফ ব ভ ম আছে। এরপর আসবে অন্তস্থ জ, তারপরে হ, অন্তস্থ অ এবং অনুস্বার। এর পরে যদি ন আসতে হয়, সেই নটি কিন্তু মূর্ধন্য ন। তাহলে আমার প্রথমে তো রি রস আছে, এই যে রি রস, এটাকে আমরা বোঝার স্বার্থে, বোঝানোর জন্য আমরা নাম দিব বিদ্যুৎ, মানে সুইচের মতো, সুইচ বা বিদ্যুৎ লিখলাম, যেটাকে আমরা কারেন্ট বলি। এরপরে আসছে হচ্ছে এই যে বিষয়গুলো, এটা হচ্ছে তার। তারপরেরটাকে আমরা নাম দিব হলো লাইট। এটা কেন লিখলাম? হয়তো কেউ কেউ ভাবছে যে এই কারেন্ট তার লাইট, বিদ্যুৎ তার লাইট, এটা দরকার কি ছিল? হ্যাঁ, এটা দরকার এই জন্য, এটা বোঝানোর জন্য দরকার। অর্থাৎ আমার যে শব্দটি থাকছে দর্পণ, এই যে দর্পণ, আমি যখন এই দর্পণটা ভাঙতে চাই, ভাঙবো, তখন কি হবে? প্রথমে আসবে দ, তারপর আসবে র। তাহলে দর, এর মধ্যে আছে দর পণ, দর পণ। তাহলে দর এলো, এখন পণ, তাহলে দর পণ। এই যে রি রস, বিদ্যুৎ যেখানে এসছে, কারেন্ট যেখানে এসেছে, এখন তো লাইট জ্বলার কথা নাকি? আমি দেখব যে মাঝখানে তার আছে না দড়ি আছে। এই মাঝখানে যে 25টি বর্ণ, এখানে আছে 11 আর 5 5 10, তাহলে 21 আর 4 25টি বর্ণ। এই যে 25টি বর্ণ, এইটা যদি তার হয়, তাহলে এর বাইরে তো বাংলায় 50টি বর্ণ আছে। বাকি যে 25টি বর্ণ, সেইটাকে আমরা বলবো দড়ি বা রশ্মি। তাহলে আমরা জানি যে কারেন্টের পরে যদি এই যে সুইচ আছে এখানে, এরপরে যদি তার জুড়ে দেওয়া হয় তবেই না লাইটটা জ্বলবে। এখন যদি দড়ি জুড়ে দেওয়া হয় তো কারেন্ট যাবে কি করে? তাহলে এই বর্ণগুলোই হলো তার। আমি দেখব এই ভেতরের বর্ণ আমার এই শর্তাধীন বর্ণ আছে নাকি বহিরাগত বর্ণ মাঝখানে এসে উড়ে এসে জুড়ে বসেছে। তা আমার এখানে কিন্তু প এসেছে, এই যে প এখানে আছে। সুতরাং এই বিদ্যুৎ এই তার দিয়ে প্রবাহিত হয়ে এই লাইটে চলে যাচ্ছে, তখন লাইটটি জ্বলবে। জ্বলবে মানেই মূর্ধন্য ন হবে, সহজ কথা। এখন এবার যদি আমি লিখি দর্শন, আবার আগের মতো ভাঙবো, দর, এই যে দর, তারপরে সন। এখন আমি দেখব যে আমার যে কারেন্ট, বিদ্যুৎ আর হলো ওই লাইট, এই দুটোর মাঝখানে আসলে কে আছে? এখানে কি তার দিয়ে জোড়া হয়েছে নাকি দড়ি দিয়ে জোড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তালব্য স কিন্তু স্বরবর্ণে নেই, ক বর্গীয় নয়, প বর্গীয় নয়, জ হয়ং। আমরা এটা সহজ করে মুখস্থ করে ফেলি, স্বর ক প জ হয়ং। এই যে স্বর ক প জ হয়ং, তাহলে স্বর ক প জ হয়ং। আমার তারগুলো কি? তারগুলো হচ্ছে স্বর ক প জ হয়ং, স্বর ক প জ হয়ং, স্বর ক প জ হয়ং। এই তালব্য স কিন্তু বহিরাগত, মানে মাঝখানে দড়ি দিয়ে জোড়া হয়েছে, কারেন্ট যাবে না? না না, যাবে না। অতএব এই নটি দন্ত ন হবে,
এই নটি দন্ত ন হবে। কেন দন্ত ন হলো? মাঝখানে দড়ি এসেছে। আচ্ছা, আমরা প্রাণ লিখি, প্রাণ। তো এখন কি করব? প প র আ, প্রা, প্রা। এরপরে হচ্ছে ন, প্রাণ, প র আ ন, প্রাণ, প্রা ন, প্রাণ। এখন এ হচ্ছে আমার কারেন্ট, এটা হলো লাইট। কি দিয়ে জুড়েছি আমি? আমি তো অবশ্যই তার দিয়ে জুড়েছি, কারণ আমার আ হচ্ছে স্বরবর্ণ। আ হলো স্বরবর্ণ, সুতরাং আমি তার দিয়ে জুড়েছি। আমার তো এখন লাইটটি জ্বলবে। আমি যেমন প্রাণ লিখলাম, তেমনি অনুরূপ প্রাণের মতোই হবে ত্রাণ। এটা যদি ভাঙে কি হবে? ত র আ ন। এবার যদি আমি ভাঙি ঘ্রাণ, তাহলে ঘ র আ ন। এরকম না? তাহলে এখানে ওই যে কারেন্ট, লাইট, মাঝখানে তার আছে। কারেন্ট, লাইট, মাঝখানে তার আছে, তাহলে লাইট জ্বলবে। আমি জৃম্ভন নামে একটি শব্দ দিচ্ছি। এই শব্দটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। জৃম্ভন মানে হলো হাই তোলা, হাই তোলা। এখন জৃম্ভন, তাহলে এখানে কি আছে? প্রথমে আছে জ, তারপরে রি, জৃ, এরপরে ম, জৃম, এখানে ভ দিতে হবে, জৃম, তারপরে ভ, তারপর ন, জৃম্ভন, জৃম্ভন, জৃম্ভন। তাহলে জ রি ম জৃম, ভন অভন। এই হচ্ছে আমার বিদ্যুৎ বা কারেন্ট, রি। এ হচ্ছে লাইট। এখন আমি কি দিয়ে জুড়েছি? আমি কি তার দিয়ে জুড়েছি নাকি দড়ি দিয়ে জুড়েছি? একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার আছে, কারণ এই যে ম আছে প বর্গে, প ফ ব ভ ম, তাহলে মও আছে প বর্গে, ভও আছে প বর্গে, সুতরাং তার দিয়ে জোড়া হয়েছে বলে কারেন্ট যাবে, একটি লাইটটি জ্বলবে, মানে মূর্ধন্য ন হবে। আমরা এখন এই যে রামের ভাই লক্ষণ, বানানটি এরকম, লক্ষণ উচ্চারণ হয় লক্ষণ। এই লক্ষণ, একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? ল পাবো। এই ক্ষিয়র মধ্যে আছে ক, ক্ষিয়র মধ্যে আছে ক মূর্ধন্য ষ, তার সঙ্গে ম, এরপরে হচ্ছে ন। তাহলে এই যে লক্ষণ, এখানে আমরা পাচ্ছি এই যে স, কারেন্ট, বিদ্যুৎ, এগুলো লাইট। কি দিয়ে জুড়েছি আমি? আমার মাঝখানে আছে ম, সে তো প বর্গে আছে, অতএব লাইটটি জ্বলবে। আমরা এই যে তরুণ লিখছি, তাহলে কি হবে? এখানে ত আছে, র আছে, উ আছে, ন আছে, তরুণ। তাহলে রর পরে র এবং মানে কারেন্ট এবং লাইট, মাঝখানে কি দিয়ে জুড়েছি আমরা? আমরা কিন্তু উ দিয়ে জুড়েছি। উ হচ্ছে স্বরবর্ণ, অতএব এটি তার, বিদ্যুৎ কিন্তু যাবে।
এরকম করে আমরা বরুণ লিখতে পারি, আমরা এরকম করে করুণ লিখতে পারি, আমরা দরুণ লিখতে পারি। দরুণ লিখব না, আমরা দারুণ লিখব। দরুণ শব্দটি আরবি মানে বাংলা নয়, তৎসম নয়। দারুণ। তো এখন বরুণকে ভেঙে দেখা যাক। ব র উ ন, এই তো মাঝখানে তার এসেছে। করুণ, ক র উ ন, এই তো মাঝখানে তার এসেছে। এখন দারুণ একইভাবে, আর ভাঙছি না এটা। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। এটা উদাহরণ তো কোনো অভাব নাই, এর উদাহরণ আছে হাজার হাজার। এখন আমরা ক্লাসে যে প্র্যাকটিস করাই যখন, তখন ঘন্টা ধরে ঘন্টাব্যাপী প্র্যাকটিস করাই বোর্ডে। তো এখানে অনলাইনে ওই প্র্যাকটিস করার সুযোগ কিন্তু আমাদের হাতে থাকছে না। কি দিব? একটি যেখানে তার আসবে না এরকম দেই। বানানটি হলো মূর্ধন্য। এই যে মূর্ধন্য বানান। এখন ময়ের সঙ্গে দীর্ঘ উ, র, মূর, মূর। এবার আসবে কি ধন্য, মূর ধন্য, শেষে জ আছে, মূর্ধন্য। কিন্তু এই জ উচ্চারিত হয় না বলে মূর্ধন জ নয়, উচ্চারণটা হয় মূর্ধন্য। এই তো র হচ্ছে আমাদের বিদ্যুৎ বা কারেন্ট, আর ন হচ্ছে লাইট। তো মাঝে কে এসেছে? কি দিয়ে জুড়েছি আমরা? এইটা কিন্তু দড়ি। এই ধ কিন্তু আমাদের এই বর্গের প বর্গেও নেই, ক বর্গেও নেই, আর জ হ অন্তস্থ অনুসারের কোনোটিতে নেই। সুতরাং এটিতে কিন্তু দন্ত ন হবে, দন্ত ন হবে, দন্ত ন হবে। এই জন্য মাঝখানে তার আসেনি, দড়ি এসেছে। আচ্ছা, আমরা আরেকটি শব্দ ভাঙি, ম্রিয়মান। ম্রিয়মান, এটা ভাঙলে কি হবে? ম র ই, মৃ অন্তস্থ মৃয়, মৃয়। এবারে ম আ ন, ম্রিয়মান, ম্রিয়মান, অনেক বড়। তো প্রথমে র এসছে কারেন্ট, আর এই ন হচ্ছে লাইট। মাঝখানে তারের টুকরা কয়টা আছে? প্রথম টুকরা রস্বইক স্বরবর্ণে আছে, অন্তস্থ ওই যে আছে। তারপরে ম আছে প বর্গে, আ আছে স্বরবর্ণ। সুতরাং চারটি টুকরো তার জুড়ে দেওয়া হয়েছে। কারেন্ট কি যাবে? আরে 1000 টুকরা তার জুড়লেও কারেন্ট যাবে, দড়ি এক টুকরো হলে আর যাবে না। আরেকটু উদাহরণ, বক্ষমান। বক্ষমান কি আছে এখানে? ব আছে, ক মূর্ধন্য স এই ক্ষিয়র মধ্যে, যোগ জ, এটা হলো বক্ষ, তার সঙ্গে মান, বক্ষমান। দেখা যায় এটা? এখন এই যে মূর্ধন্য স হচ্ছে আমার বিদ্যুৎ বা কারেন্ট, আর এই ন হলো লাইট। কি দিয়ে জুড়েছি আমি? জ, ওই যে জ এখানে আছে, অতএব জ হলো তার। ম এসেছে, হ্যাঁ হ্যাঁ, এ তো প বর্গীয়। আ এসেছে, এ তো স্বরবর্ণ। সুতরাং আমার মাঝে যে তিনটি বর্ণ, এই আমার হিসেবের তার। অতএব কারেন্ট, তার, 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 লাইট। আশা করি এই উদাহরণ আর প্রলম্বিত করা দরকার হবে না, এবং শিক্ষার্থীরা নিশ্চয় বিষয়টি বুঝবে।
আমরা এতক্ষণ ধরে যে সূত্র পেশ করলাম, বিশ্লেষণ করলাম, সেটা হচ্ছে রি র মূর্ধন্য স, তারপরে স্বরবর্ণ, কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, অন্তস্থ জ, হ এবং অন্তস্থ অ এবং অনুস্বার, এই বর্ণগুলো যদি থাকে, অতঃপর যদি ন আসে, তখন মূর্ধন্য ন হচ্ছে। সূত্রটি সংক্ষেপে আমরা বলি কারেন্ট তার লাইট, কারেন্ট তার লাইট। এখন আমাদের 3 নম্বর সূত্র, এটিকে আমরা টেস্টার বলি। রি র স তারপরেই ন, রি র স তারপরেই ন। তো এখানে তো কোনো হিসেবের কিছুই নেই। আমি যদি এভাবে দেখি যে যখন পাশে অফিসার থাকে, মনে করা যাক আর্মি অফিসার, তো তার সিপাহীরা তখন কি করে, তাকে একটা স্যালুট দেয়। দেখেছে, স্যালুট দিয়ে ফেলেছে। এটা দূর থেকে দেখার কিছু নেই। আমরা সামনাসামনি কেউ সালাম দিলাম, আসসালামু আলাইকুম, তিনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। আবার দূরে টেলিভিশনে সালাম দিচ্ছেন, আমি সেখানেও জবাব দিচ্ছি। তো একটা দূর থেকে, ওটা আগে ছিল কারেন্ট তার লাইট, আর এখন হচ্ছে ডিরেক্ট কারেন্ট লাইট। কারেন্ট লাইট আমরা একটা টেস্টার বলে থাকি যে ঠেকালেই জ্বলে। এটা তো আর বোঝাবুঝির কিছু নেই। আমি সরাসরি উদাহরণে যাচ্ছি। এই যে কারণ, রর পরে ন। এই যে বারণ মানে হলো হাতি, রর পরে ন। ধারণ, রর পরে ন। আমি যে ভাষণ দিচ্ছি, এইটা একেবারে দূষণ মুক্ত। এইটা আমাদের একদম মরণ পর্যন্ত স্মরণ রাখতে হবে, তবেই কিন্তু জনগণ আমাদের বরণ করে নেবে। অতএব আমার চরণ যে ফেলতে হবে, এই যে আমি স্বর পরে ন, রর পরে ন, এবং এই সূত্রের কাছে আমরা ঋণী হয়ে রইব। এই যে ঋণ, তাহলে রির পরে ন, রর পরে ন, মূর্ধন্য স এর পরে ন, এই 3টি বর্ণের পর ন যদি আসে, আর তা যদি তৎসম শব্দ হয়ে থাকে, তাহলে মূর্ধন্য ন দিতে হবে, দিতে হবে। এখানে হিসেবের কিছু নেই, এটা বলা হয়েছে, দিতে হবে। এবার কিন্তু নত্যবিধানের শেষ সূত্রে আসছি, 4 নম্বর সূত্র। ট বর্গের পূর্বে অথবা ঘাড়ে বসে মূর্ধন্য ন, অন্যত্র নয়। এই কথাটা থাকতে হবে, অন্যত্র নয়। তাহলে ট বর্গের পূর্বে বা ঘাড়ে বসে মূর্ধন্য ন, অন্যত্র নয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এই রকম যে আমি যদি একটি কাণ্ড করে বসি, এই যে ড এর ঘাড়ে কে বসেছে, এটা মূর্ধন্য ন, উপরে মাত্রা নেই, মাত্রা দেওয়া হয়নি। অতএব এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমার সব পণ্ড হয়ে যাবে। এই যে পণ্ড, এবং আমাকে দণ্ড দিতে হবে। হ্যাঁ, এবং একেবারে প্রচণ্ড হলে তো আর লাভ নেই। আমার কণ্ঠ যদি বোঝা না যায়, তাতে কিন্তু কুণ্ঠিত হবে না। এই যে কুণ্ঠিত,
আমরা সব কিছু কী করি? বন্টন করি। আমরা অনেক কিছু বন্টন করি। এই যে বন্টন যখন লিখব তখন কিন্তু মূর্ধন্য ন উপরে মাত্রা দেওয়া যাবে না। তাহলে এই যে কুণ্ডলী এবং কপাল কুণ্ডলা, যখন কপাল কুণ্ডলা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এখানে কুণ্ডলা, তাহলে ডয়ের ঘাড়ে বসেছে বা ডয়ের আগে মূর্ধন্য ন বসেছে, ঠয়ের আগে বা ঘাড়ে মূর্ধন্য ন বসেছে, তেমনি বন্টন টয়ের ঘাড়ে ঠয়ের ঘাড়ে, এরকমটা। কিন্তু ওই যে বলা হয়েছে অন্যত্র হবে না, ওই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্ভবত 1998 না 97 সালে একটা প্রশ্ন এসেছে, না 98 বা 99 হবে, যে রন্ধ্র বানানে নিচের কোন বানানটি শুদ্ধ। ওকে, তো এই একটা রন্ধ্র, আর একটা আছে র মূর্ধন্য নয় ধয় রফলা রন্ধ্র, এটা দন্ত নয় ধয় রফলা। আর একটা আছে, আমার ঠিক মনে নেই, আমি বানিয়ে দিচ্ছি, র মূর্ধন্য নয় দয় রফলা রন্ধ্র। হ্যাঁ, এই তিনটা দিলাম। এখন কার ঘাড়ে কে বসেছে? মূর্ধন্য ন কিন্তু ধ, এটা ধ, ধয়ের ঘাড়ে মূর্ধন্য ন বসবে কি করে? বসবে না। কেন বসবে না? তার একটা লজিক আছে। লজিকটা হলো, উও বসবে কার কার ঘাড়ে? ক খ গ ঘ। আমি আবার বলছি, উও বসবে ক খ গ ঘ, যেমন অঙ্ক, বঙ্কিম, সংখ্যা। তাহলে উও বসেছে কয়ের ঘাড়ে। তাহলে যে 5 নম্বর বর্ণ, যেটা শেষ বর্ণ, ওইটা ওর আগের 4টি বর্ণের ঘাড়ে বসবে। আমরা বলি যে কি বলবো, যে 4 জনের এক স্বামী, শুনতে যেমন লাগুক না কেন, যে বোঝানোর জন্য বলছি আর কি। এই যে ক খ গ ঘ, এর ঘাড়ে অন্য বর্ণ আসবে না, না, না। তেমনি ইও, ইওর ঘাড়ে চ ছ জ ঝ, মানে চ ছ জ ঝর ঘাড়ে ইও, যেমন চঞ্চল। তাহলে ইও চ, ইও ছ, ইও জ। চ ছ জ ঝর ঘাড়ে অন্য কোনো বর্ণ বসার কোনো সুযোগ নেই। তো একই তো কথা। তাহলে ট ঠ ড ঢর ঘাড়ে মূর্ধন্য ন ছাড়া অন্য ন বসবে কেন? আর ত থ দ ধ এর ঘাড়ে তো দন্ত নয় বসতে হবে। আরেকটি যুক্তি আমি দিব। যুক্তিটা হলো, এই পৃথিবীতে কে আমাদের বেশি আপন? আপন সবচেয়ে বেশি হলো আমার মা। কেন মা আপন? মার সাথে আমি বডি রিলেটেড, এমনভাবে রিলেটেড যে আমি মাতৃ গর্ভে ছিলাম। তারপরের আপনজনটাকে স্বামী স্ত্রী, কারণ স্বামী স্ত্রী হচ্ছে বডি রিলেটেড। মাতৃ গর্ভে ছিলাম একেবারে পেটের মধ্যে, আর স্বামী স্ত্রী হচ্ছে বডি রিলেটেড, তো ওরা বেশি আপন। তারপরে এরকম মানে আপন এরকম ভাগ হয়ে গেছে। এখন এই যে ধ মূর্ধন্য ন ধ আর দন্ত ন ধ, এই ধয়ের আপন কে বেশি? ত থ দ ধ দন্ত ন। তাহলে ধয়ের আপন বেশি কিন্তু দন্ত ন। মূর্ধন্য ন কিন্তু ধয়ের আপনজন নয়। তাহলে আপনজন যে, সেই হবে বডি রিলেটেড। আপনজন যে, সে হবে বডি রিলেটেড। সুতরাং ধয়ের ঘাড়ে তো দন্ত নয় বসতে হবে। এমনি করে ম কিন্তু প ফ ব ভয়ের ঘাড়ে বসবে। প্রসঙ্গ তো বলে দিলাম। তাহলে আমি যে কথাটা বললাম যে উও বসে ক খ গ ঘর ঘাড়ে, ইও বসে চ ছ জ ঝর ঘাড়ে, মূর্ধন্য ন বসে ট ঠ ড ঢর ঘাড়ে, মানে মাথায়। ঘাড়ে বলছি, মাথায় হতে পারে, বলা যেতে পারে। দন্ত ন বসবে ত থ দ ধর ঘাড়ে বা মাথার উপর,
আর ম বসবে প ফ ব ভ এর ঘাড়ে বা মাথার উপর। এই তো, মানে ঘাড়ে চড়া বলছি আর কি। আমরা নত্যবিধান শেষ করলাম। কি কি শিখলাম? আমরা শিখেছি কেবল তৎসম শব্দেই মূর্ধন্য ন হয়। এরপর শিখেছি কারেন্ট, তার, লাইট মানে কি? রি র স্বর পরে স্বরবর্ণ ক বর্গীয়, প বর্গীয় বর্ণ এবং জ হয়ং মানে অন্তস্থ জ, হ অন্তস্থ অনুস্বার, এগুলো থাকলে তার পরের ন কিন্তু মূর্ধন্য ন হয়ে যায়। তারপরে কি শিখেছি? কারেন্ট, লাইট মানে হচ্ছে রি র স এরপরে মূর্ধন্য ন, রি র স এরপরে মূর্ধন্য ন, রি র মূর্ধন্য স এরপরে মূর্ধন্য ন। তারপরে কি শিখেছি? যে ট বর্গের ঘাড়ে বা মাথায় বা আগে বা পূর্বে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় বসে। এখন জেনে নেব যে সকল শব্দ তৎসম নয় সেখানে কি হবে। আর কিছু শব্দ আছে সমাসবদ্ধ, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি। সমাসবদ্ধ এবং অতৎসম শব্দে মূর্ধন্য ন হবে না, হবে না। যেমন এই যে আমি লিখছি রানী, এখন রানী কেন দন্তন্য হলো? এটি তৎসম শব্দ নয়। আমি লিখছি ধরন, এটা কেন দন্তন্য হলো? এটা তৎসম নয়। এই যে আমি লিখছি ঝর্ণা, এটা দন্তন্য হলো। এই যে লিখছি গৃহহীন, এটা দন্তন্য হলো। এই যে লিখছি গৃহায়ন, এটা দন্তন্য হলো। এই যে আমি পরাণ লিখছি, পরাণ, এটা তো প্রাণ থেকে এসেছে, এখন পরাণ তো আর তৎসম থাকলো না, অতএব দন্তন্য হলো। তারপরে ত্রিহায়ন নামে একটি শব্দ আছে। ত্রিহায়ন মানে 3 বছরের গরুর বাছুর। এই যে শিরোনাম, শিরোনাম শব্দটা তৎসম নয়। এই যে দুর্নীতি, এটা তো সমাসবদ্ধ শব্দ। দুর্নাম, এই যে সর্বনাম। প্রনষ্ট, প্রনষ্ট শব্দটি পরীক্ষা এসেছে। হ্যাঁ, তারপর ত্রিনয়ন, সমাসবদ্ধ শব্দ। এগুলোতে তো মূর্ধন্য ন দেওয়া যাবে না। এই যে আমরা গ্রিন লিখছি, ইংরেজি শব্দ গ্রিন, অথবা কর্নার, অনেকেই কিন্তু গ্রিন কর্নার দুটোতেই মূর্ধন্য ন দিচ্ছেন। কেন দিবে? কর্নেল, একেবারে কর্নেল একাডেমিতেও মূর্ধন্য ন দিয়ে রেখেছে, কিন্তু ইংরেজি শব্দ এটা কর্নেল। এবং এই যে মডার্ন, দন্ত ন। এই যে ফার্নিচার, দন্ত ন। এবং এই যে ঝান্ডা, এই শব্দটি কিন্তু হিন্দি শব্দ, তাহলে এখানে তো দন্ত ন দিতে হবে। আবার ডান্ডা, ডান্ডা শব্দটি এইটাও তৎসম নয়, এটি বাংলা শব্দ। এবং আমি যখন ঠান্ডা পানি খাবো, ঠান্ডাটাও তো হিন্দি শব্দ, সুতরাং ঠান্ডাতেও দন্ত ন হবে। এবং এই যে লণ্ঠন, লণ্ঠন শব্দটি ইংরেজি শব্দ বিধায় এ শব্দটিতেও দন্ত ন হবে, লণ্ঠন। কিন্তু লুণ্ঠন শব্দে আবার মূর্ধন্য ন হবে। লণ্ঠন ল্যান্টার্ন থেকে এসেছে, ল্যান্টার্ন থেকে এসেছে। আমি আরও শব্দ দিচ্ছি, কারণ যেটা ব্যতিক্রমী ওইটাই তো আসে বেশি।
এই যে শিক্ষাঙ্গন দেখতে একেবারে তৎসমর মতো, কিন্তু এটি এটি হলো সমাসবদ্ধ। তারপর চিত্রাঙ্কন, বারাঙ্গনা, বারাঙ্গনা মানে বেশ্যা, বীরাঙ্গনা মানে যোদ্ধা, বরাঙ্গনা মানে সুন্দরী, সুন্দরী সুশ্রী। আবার শ্রীমান, শ্রীমান, আয়ুষ্মান, চক্ষুষ্মান, নির্গমন, বহির্গমন, পরনিন্দা, অগ্রনায়ক। তাহলে এই শব্দগুলো এখানে মূর্ধন্য ন দেওয়া যাবে না, যাবে না। আরেকটা শব্দ দিতে হবে, একটা শব্দ হলো নির্নিমেষ। এটিতেও মূর্ধন্য ন দেওয়া যাবে না। আরো দুটো শব্দ মনে হয় চলে আসে। পুনর্নির্দেশ বা পুনর্নির্বাচন, এখানেও মূর্ধন্য ন দেওয়া যাবে না। এই তো এতক্ষণ ধরে আমরা কোথায় কোন শব্দে মূর্ধন্য ন লিখতে হবে আর কোথায় লেখা যাবে না সে বিষয়ে সবিস্তার আলোচনা করা হলো। এবারে আমরা সত্যবিধান নিয়ে কথা বলছি। সত্যবিধান 1 নম্বরে সেই নত্যবিধানের মতোই বলতে হবে। কেবল তৎসম শব্দেই মূর্ধন্য স হয়। এখানেও আমি তৎসম শব্দ লিখব, তবে স্বভাবতই মূর্ধন্য স হয় এই শব্দগুলো লিখব। কি লিখছি? স্বভাবতই মূর্ধন্য স। একটি ছোট্ট করে কবিতার মতো লিখে দিই। পাষাণ মানুষ মাসা। এই মাসা হচ্ছে আগে স্বর্ণ পরিমাপ করা হতো, মাসা। মালি কহে 1 মাসা স্বর্ণ পাবো মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। পাষাণ মানুষ মাসা, ভাষণ, ভাষ্য, ভাষা। শট মানে 6, শট পাষণ্ড, চাষাঢ় মানে চাষাঢ় শব্দ মানে চাষা থেকেই চাষাঢ়, চাষি বা চাষ, চাষি, চাষাঢ় একই শব্দ। তাহলে চাষি, চাষা, চাষ, চাষাঢ় এই শব্দগুলো এখান থেকেই এসেছে, সব এখানে ধরতে হবে। শট পাষণ্ড, চাষাঢ়, আভাস। এই আভাস মানে যার ভাষা নাই, যার মুখে ভাষা নাই তার নাম আভাস। আভাস বাষ্প, আষাঢ়। তাহলে পাষাণ মানুষ মাসা, ভাষণ ভাষ্য ভাষা, শট পাষণ্ড চাষাঢ়, আভাস বাষ্প আষাঢ়। আমরা কিছু তৎসম শব্দ শিখলাম যেগুলো স্বভাবতই
মূর্ধন্য স লিখতে হবে কোনো যুক্তি ছাড়াই। এবার আমরা 2 নম্বর সূত্রে আসছি। অ আ বাদে, অ আ বাদে বা ব্যতীত, আর একটু সুন্দর করে লিখতে চাই, অ আ ব্যতীত অন্যান্য স্বরবর্ণের পর মূর্ধন্য স হয়। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু তৎসম শব্দের কথা বলেছি 1 নম্বর আইনে, সুতরাং আইন আমাদের মেনে চলতে হবে। অ আ ব্যতীত, তো এখন আমরা পরীক্ষা করব দুভাবে। একটা হচ্ছে অ আ আছে সেগুলোই মূর্ধন্য স হবে না, আর অ আর পরে মানে অ আ ছাড়া অন্য স্বরের পরে এসেছে তখন মূর্ধন্য স হবে। এই যে শ্রদ্ধা, শ্রদ্ধাস্পদাশু, একটু বোঝাই। শ্রদ্ধা আর পরে স এসছে, তাহলে কি আসবে? আমরা বলেছি অ আ ব্যতীত অন্য স্বরবর্ণের পর মূর্ধন্য স, তার মানে কি যে এই দুজন বাদে অন্যরা পাবে, মানে কি এই দুজন পাবে না, এই দুজনের পরে কিন্তু মূর্ধন্য স আসবে না, সেটাই বলা হয়েছে। ঘোরপেশ এখানে ভেঙে যেতে হবে যে অ আর পরে কিন্তু দন্ত স হচ্ছে, মূর্ধন্য স হচ্ছে না। তাহলে শ্রদ্ধাস্পদ দন্ত স, দাসু আর পরে দন্ত স এসছে। এই শব্দটি বিসিএস পরীক্ষায় এসেছিল। এটি স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দের সম্বোধনে শ্রদ্ধাস্পদাশু হবে, আর পুরুষবাচকে শ্রদ্ধাস্পদেশু। এই পাশে আসি। এখন এইটা আমি যখন লিখব শ্রদ্ধাস্পদেশু, এখন এষু, এখানে কিন্তু এষু এষু, তাহলে এষু যখন, তখন কার পরে স? এর পরে স এসেছে বলে এষু, এ স উ, এই যে এষু। সুতরাং এর পরে স এসছে, তাহলে মূর্ধন্য স হবে, আর পরে স এসছে, সুতরাং দন্ত স হবে। আবার লিখি কল্যাণীয়াশু, এই বানানটি ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছে খ ইউনিটে। এখন কল্যাণীয়াশু, এখানে আশু আশু, তাহলে আর পরে দন্ত স, কিন্তু যখন আমরা লিখব কল্যাণীয়েষু, তখন কিন্তু এষু, এটা হচ্ছে এষু, তাহলে এর পরে মূর্ধন্য স, এর পরে মূর্ধন্য স, এটিই তো আমাদের শর্ত। আমরা যখন লিখছি পুরস্কার, তখন কিন্তু পুরহ, পুরস, অস অস, কিন্তু পরিষ্কার, তখন কিন্তু ইস, এখানে ইস আর এখানে অস, তাহলে এখানে অস, ওখানে ইস, তো অর পরে দন্ত স হবে, ইর পরে মূর্ধন্য স হবে। এখন দেখো, এই যে আমরা যখন শয়তান লিখি, শয়তান, এখন এই যে শয়তানের আমরা শটা রাখলাম, শটা রাখলাম, আগে পরে আমরা শয়তানের শয়, তার আগে আমি লিখছি যখন বি, এই যে বি যখন লিখলাম, ওই শয়তানের স কিন্তু থাকবে না, এটা মূর্ধন্য স হয়ে যাবে, কারণ এখানে ইস, ইস ইস, তাই বিষয় যখন লিখব তখন মূর্ধন্য স হবে। আবার লিখছি, এই যে আমরা সংসদ বলি, সংসদ, তো সংসদের আমি সংটা কাটলাম, সদটা থাকলো। এখন এই সদ, সংসদের সদ্য বানান ঠিক ছিল,
কিন্তু যেই আমি লিখছি অনুষদ, এবার কিন্তু উর পরে স এসছে বলে এটা উস, সুতরাং অনুষদে মূর্ধন্য স হয়ে যায়। আবার আমি সংসদে সদই লিখি, সদ তার আগে যদি আমি পরি লিখি, সে ইউনিয়ন পরিষদই হোক আর জেলা পরিষদই হোক, এই যে পরিষদ এটা কিন্তু ইস, এখানে আসছে ইস, রস্বই স ইস, সুতরাং এই পরিষদে মূর্ধন্য স হয়ে যাবে। তাহলে আমার সংসদের সদ, ওর আগে যখন আমি ই লিখলাম পরিষদ হলো মূর্ধন্য স, আমি উ লিখলাম তখন হলো অনুষদ মূর্ধন্য স। আরেকটি বিষয় আমি এখানে উদাহরণ দিই, এই যে সমীভবন, আমরা সমীভবন জানি, কিন্তু যখনই তার আগে একটা বি চলে এলো, বি সমীভবন, তাহলে এখন ই চলে এসছে, ব ই স, এটাও ইস, ব ই স বিশ, বিশ মানে কি ইস, এখানে ইস, বিশ মানে ইস, তাহলে এই যে ইস যখন আসছে তখন মূর্ধন্য স, তাই বিষমী ভবনে মূর্ধন্য স হয়ে যাবে। এমনি মতো চতুষ্পদ উস, আবিষ্কার ইস, পরিষ্কার ইস, বহিষ্কার ইস, হ্যাঁ, চতুষ্কোণ উস, নিষ্পাপ নিস মানে ইস, নিষ্ফল ওখানে ইস, এগুলো সব মূর্ধন্য স দিতে হবে। তাহলে আমরা সূত্র পেয়েছি, কি পেয়েছি? অ আ ব্যতীত অন্য স্বরের পরে মূর্ধন্য স লিখতে হবে, কিন্তু অ আর পরে কিন্তু দন্ত সই লিখতে হয়। এবারে আমরা ৩ নম্বর সূত্রে আসছি। ৩ নম্বর সূত্র, এই যে রেফ, আমরা রেফটাকে তো চিনি এরকম, রেফ এর নিচে মূর্ধন্য স হয়, রেফের নিচে মূর্ধন্য স হয়, কিন্তু একটা জায়গায় হবে না, দুটো জায়গায়। একটা হচ্ছে অর্শ রোগ যাদের হবে, এই যে অর্শ, এখানে মূর্ধন্য স দেওয়া যাবে না। আর হলো দর্শ, দর্শ যেমন দর্শন, প্রদর্শন, হ্যাঁ, ওখানে কিন্তু দর্শ, দর্শ, তাহলে অর্শ আর দর্শ বাদে, অর্শ দর্শ বাদে, এই দুটো বাদে যেখানে রেফ আসবে তার নিচে আমরা মূর্ধন্য স দিব। যেমন আমরা লিখছি বর্ষ অথবা হর্ষ, অথবা আমরা লিখছি কর্ষণ, তারপরে উৎকর্ষ লিখব, উৎকর্ষ, এরপর অপকর্ষ, আর বিমর্ষকে বাদ দেওয়ার লাভ কি? সুতরাং বিমর্ষ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রেফের নিচে মূর্ধন্য স হচ্ছে, অর্শ দর্শ বাদে। এবারে সত্যবিধানের শেষ সূত্র, চার নম্বর বা শেষ সূত্র। এটা সেই নত্যবিধানের মতোই, ট ঠ এর ঘাড়ে, ট ঠ এর ঘাড়ে মূর্ধন্য স, ত থ এর ঘাড়ে দন্ত স, চ ছ এর ঘাড়ে তালব্য স। কেন হয়? আত্মীয়তার কারণে হয়। কারণ আমি বলি, এই যে ট ঠ মূর্ধন্য মানে ধ্বনি, তাহলে আমি এখানে লিখব ঘনিষ্ঠ, এই ঘনিষ্ঠ বানানটি ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, ঘনিষ্ঠ। আবার এই যে জ্যেষ্ঠ, এই বানানটিও এসেছিল। আরেকটা বলি, অন্ধের যষ্টি, অনেকেই লিখে থাকে অন্ধের যষ্ঠী। কিসের যষ্ঠী? ওটা যষ্টি মানে লাঠি, যষ্টি। আবার
দন্তস্ব দিয়ে তো আমি অনেক দেখিয়েছি, তারপরেও এই যে বিশ্বস্ত, শয়ের সাথে ত বা তয়ের ঘাড়ে, তয়ের মাথায় স, অথবা একটি বানান এসেছিল জরাগ্রস্ত, জরাগ্রস্ত। তাহলে এই দন্তস্ব এবং ত এর দুটোই দন্ত ধ্বনি, দন্তস্ব এবং ত দুটোই কিন্তু দন্ত ধ্বনি, যে জন্য দন্তের সাথে দন্ত, মূর্ধন্যর সাথে মূর্ধন্য। আবার এখানে যদি আমি লিখি শিরশ্ছেদ, এই বানানটিও ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, শিরশ্ছেদ, শিরচ্ছেদ নয়, অনেকে বলে শিরচ্ছেদ, শিরচ্ছেদ তো হবে না, শিরশ্ছেদ। তার মানে ছয়ের ঘাড়ে বা মাথায় এই তালব্য স হবে, কারণ চও তালব্য, ছ চ ছ জ ঝ তালব্য, সুতরাং তালব্য সয় হবে। সুতরাং এখানে তালব্যের সঙ্গে তালব্য, এটা নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তালব্য, তার ঘাড়ে তালব্য স, দন্ত বর্ণ ধ্বনি, তার ঘাড়ে দন্তস্ব, এবং মূর্ধন্য ধ্বনি তার বর্ণ, তার ঘাড়ে মূর্ধন্য স। আমরা সহজ করে বললে হবে যে ট ঠর ঘাড়ে বা আগে মূর্ধন্য স যুক্ত থাকে। এই তো গেল। আর দুটো কথা বলবো বলে আমি আজকে সমাপ্তি টানতে চাই। আমরা তো বিধান জেনেছি, নত্যবিধান জেনেছি যে তৎসম শব্দে মূর্ধন্য ন হবে। আমরা একটা কবিতা দিয়েছি, আমরা বলেছি কারেন্ট তার লাইট, কারেন্ট লাইট, এরপর ঘাড়ে বসে। শতবিধানও বলেছি কেবল তৎসম শব্দে মূর্ধন্য স হবে, একটা কবিতা দিয়েছি। আর বলেছি অ আ বাদে অন্য যে 9টি স্বরবর্ণ আছে, ই উ রি, তারপরে এ ওই ও ঔ, এই যে অন্য যে 9টি স্বর, ওই 9টি স্বরের পরে কিন্তু মূর্ধন্য স হচ্ছে। ঔষধ, কোষ, দোষ, শেষ, এখানে মূর্ধন্য স হচ্ছে। আর কি বলেছি, রেফের নিচে মূর্ধন্য স হচ্ছে, আর টঠর ঘাড়ে মূর্ধন্য স হচ্ছে। কিন্তু এত সত্ত্বেও কিছু শব্দ আছে যেখানে মূর্ধন্য স হবে না। কেন হবে না এর কৈফিয়ত আমি দিতে পারবো না। আমি শুধু বলবো মূর্ধন্য স হবে না এমন বানান। কেন হবে না এর কারণ আমি বলতে পারবো না, বিবিধ কারণ। এখানে ওই অত কারণ বলে বোঝানোর সুযোগ হাতে নেই। এই যে দেখো অনু, কিন্তু আমরা যখন বলি অনুস্বার, তখন তো দন্তস্ব হয়েছে উর পরেও। অনুসারী, অনুসারে, অথবা অনুসরণ, অথবা এই যে অনুসরণ, আমরা পরি, এই যে পরি, সংখ্যান, পরিসীমা, পরিসর, পরিশ্রবণ। শেষে শ্রবণে মূর্ধন্য আছে, ঠিক আছে, কিন্তু এই যে শ্র, এইটা ইর পরে তো দন্তস্ব হওয়ার কথা ছিল না, পরিশ্রবণ। তারপরে অভি, আমরা যখন কাউকে অভিশংসন করি, অভিশংসন মানে ইমপিচমেন্ট, এবং গোপনে যে মিলিত হয় তার নাম হচ্ছে অভিসার।
গোপনে প্রিয়জনের সঙ্গে যে দেহ বিনিময় করা হয় এটার নাম হচ্ছে অভিসার। তারপর আমরা অভিশাপ দিই, এখানে কিন্তু একটাতেও মূর্ধন্য ষ আসছে না, কিন্তু মূর্ধন্য ষ আসার কারণ ছিল। তারপরে সু, সু দিয়ে কিছু দিচ্ছি, আমি প্রথমে দিচ্ছি সুসময়, সুনাম, না সুনামটা দিব না, স নেই, সুসংহত, সুশৃঙ্খল। একেবারে খোদ ইস, এই যে ইস, ঈশ্বর, এটাই তালব্য ষ কেন হলো? ঈষৎ বানান তো মূর্ধন্য ষ, সুতরাং ঈশ্বর বানানেই তো তালব্য ষ হয়েছে। এই যে সমস্ত কিছু জায়গা আছে, আরও 3-4টা শব্দ আছে, এই যে সৎ দিয়ে, সৎ বা সাত, সাত প্রত্যয় আছে। ধূলিসাৎ, এখান থেকে ইর পরে মূর্ধন্য ষ হওয়ার কথা ছিল কিন্তু হলো না। ভূমিসাৎ, অগ্নিসাৎ। আমরা তাহলে কি দেখতে পেলাম? যে কেবল তৎসম শব্দে মূর্ধন্য ষ হয়। এটি কবিতা দিয়েছি, পাষাণ মানুষ মাসা, ভাষণ ভাষ্য ভাষা, ষট পাষণ্ড চাষাড়, আভাস বাষ্প আষাঢ়। এরপর বলেছি অ আ বাদে, মানে অ আ ব্যতীত আর যে 9টি স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলোর পরে যদি স আসে তখন মূর্ধন্য ষ হবে। যেমন বিষয়, যেমন কোষ, যেমন ঔষধ, যেমন ঋষি, তারপরে শেষ, কোষ, হ্যাঁ, এরকম 9টি স্বরের পরে পুরস্কার, পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার, পুরস্কারটা হবে না, কারণ পুরস্কারে অ আসছে। এরপর বলেছি যে রেফের নিচে মূর্ধন্য ষ হবে। আমরা বর্ষ বলেছি, উৎকর্ষ বলেছি, অভিকর্ষ, অপকর্ষ, বিমর্ষ ইত্যাদি। আর হচ্ছে ট ঠর ঘাড়ে বা আগে যুক্ত হয়ে বসবে মূর্ধন্য ষ, কারণ ওটা তার আত্মীয়। এই তো, তাহলে আমরা নত্ব সত্য বিধান, এটা আমাদের মনে প্রাণে আমরা এটাকে গ্রহণ করব এবং এটা আমাদের আত্মস্থ করতে হবে। এটা আত্মস্থ না থাকলে আমাদের এই ন লিখতে যে কখন মূর্ধন্য ণ হবে, কখন মূর্ধন্য ষ হবে, এটা নিয়ে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যেতে পারি। সুতরাং যেমন এটাই এর বিধান জানতে হবে, আবার এর নিত্যই মূর্ধন্য ণ বা স্বভাবতই মূর্ধন্য ণ, নিত্যই মূর্ধন্য ষ বা স্বভাবতই মূর্ধন্য ষ, এগুলো জানতে হবে। পাশাপাশি যে সকল শব্দে মূর্ধন্য ণ দেওয়া যাবে না আমি সেগুলো লিখে দিয়েছি, আবার কিছু শব্দে মূর্ধন্য ষ লেখা যাবে না আমি এগুলো লিখে দিয়েছি। তো আজকের মতো এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।